তাহলে আমরা দেখি আর্টিকেল 4.4 ইলেকট্রন ইফেক্টিভ মাস। ইলেকট্রনের তো একটা ইন জেনারেল মাসের ভ্যালু আমরা জানি 9.1 ইন্টু 10⁻⁻31 কেজি। তো ইলেকট্রনের দুই ধরনের মাস আছে, একটা হচ্ছে ইফেক্টিভ মাস, একটা রেস্ট মাস। রেস্ট মাস হচ্ছে যখন একটা ইলেকট্রনের উপরে এক্সটার্নাল অন্যান্য কোনো ফোর্স থাকে না, ঠিক আছে। আর যখন অনেকগুলো ফোর্স একসাথে কাজ করে তখন আমাদের ইফেক্টিভ মাস বের করা লাগে। যেমন মনে করো এই যে ফিগারটা আমরা দেখতেছি, এখানে হচ্ছে ভ্যাকুয়াম করা আছে এই জায়গাটা, মানে এখানে কিছুই নাই। সেখানের মধ্যে একটা ইলেকট্রন, তার উপর আমি একটা ফোর্স দিলাম, তাহলে সে মুভ করবে, তার একটা ত্বরণ থাকবে, এ সমান F/m দিয়ে সেটা বের করা যাবে, আর কোনো ফোর্স নাই। আর একটা ক্রিস্টাল বা সলিডের ভিতরে মনে করো একটা ইলেকট্রন আছে, তাহলে ওই সলিডের নিজস্ব কিছু পজিটিভ আয়ন আছে ওই ক্রিস্টালের, এবং তার ভিতরে একটা ইলেকট্রন আছে। এখন এই ইলেকট্রনকে আমি যদি ফোর্স দেই, এক্সটার্নালি কোনো ফোর্স দেই, তাইলে তার ত্বরণ কিন্তু আগের মতো হবে না। কারণ এই ইলেকট্রনের প্রতি ইন্টারনাল যে লোকাল পজিটিভ আয়ন গুলো আছে সেইগুলো আকর্ষণ করতেছে বিভিন্ন দিকে, তাকে ধাক্কাধাক্কি করছে। এখন বাহির থেকে তাকে বল দিলে তার ত্বরণটা আগের মতো হবে না। তাকে আগে ওদের আকর্ষণ গুলা উতরাইয়া পার হয়ে তারপরে তার কি করতে হবে, মুভ করতে হবে এখান থেকে, তাই না? তো এইখানে আমরা যদি শুধুমাত্র এক্সটার্নাল ফোর্স দিয়ে ত্বরণ বাইর করতে চাই, তাহলে এখানে মাসের যে ভ্যালু, এখানে মাসের ভ্যালু একে দিয়ে তো বের করা যাবে না, তাই না? হয় আমাকে এখানে ইন্টারনাল যে ফোর্স আছে সেটার মান জানতে হবে, না হয় মাসের ভ্যালুটাই পাল্টাই দিতে হবে যদি আমি ত্বরণ জানতে চাই। নাকি একই পরিমাণ ফোর্স দিলাম, ত্বরণ কত হবে সেটা জানতে চাইলে কি করতে হবে, হয় মাস পাল্টা দিতে হবে, নাহলে ইন্টারনাল ফোর্স জানতে হবে। তাহলে আমরা কিভাবে কিভাবে এখানে ত্বরণ বের করতে পারি? যেমন প্রথম কেসে আমার সিম্পল ভ্যাকুয়ামের ত্বরণ কত হবে, যতটুকু ফোর্স দিছি সেটা ডিভাইডেড বাই মাস, F=ma, নিউটনের সূত্র। আর সেকেন্ড কেসে যখন একটা সলিডের ভিতর আছে পজিটিভলি আয়ন একটা সলিডের ভিতর, তখন কি হবে, তার উপর এক্সটার্নাল ফোর্সের সাথেও আরো বেশি কিছু ফোর্স কাজ করতেছে, সেই ফোর্সের ভ্যালুগুলো আমার জানা লাগবে। তাইলে আমি কি মাস দিয়ে ওই ক্রিস্টালের ভিতরে তার ত্বরণটা বের করতে পারবো। কিন্তু কোনো একটা ম্যাটেরিয়ালের ভিতরে যদি আমি ইন্টারনাল ফোর্স বের করতে চাই, এটা প্রচুর কমপ্লেক্স। ম্যাটেরিয়ালের ভিতরে ঢুকে অ্যানালাইসিস চালায় কোন ইলেকট্রন কোন জায়গায় আছে সেটা বের করতে হবে, এবং ইলেকট্রন এখানে থাকলে এক রকমের ফোর্স, ইলেকট্রন যদি এখানে থাকতো ইন্টারনাল ফোর্স গুলো আরেক রকম হইতো, ডিস্টেন্সের সাথে এই ফোর্সটা ভ্যারি করে। তাহলে এই আমি তো এক্সটার্নাল ফোর্সটা জানি বাহির থেকে কত দিছি, ইন্টারনাল ফোর্স বের করে এই ক্যালকুলেশন করতে গেলে টু মাচ টাফ। এই জন্য কি করা হয়েছে, সবগুলা ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এই যে এফ এর একটা ইম্প্যাক্ট আছে না মাসের উপরে, এই মাসের এমন একটা ভ্যালু ধরা হয়েছে ক্যালকুলেট করে, যেই ভ্যালুটা কি এই ইন্টারনাল ফোর্সের সাথে সামঞ্জস্যপূর্ণ। এই ইন্টারনাল ফোর্সের ক্যালকুলেশনটা মাসের ভিতর ঢুকাই দেওয়া হয়েছে। তাহলে আমার কি হয়ে গেছে, এফ এক্সটার্নাল বাই ইফেক্টিভ মাস। তাহলে এই যে সূত্র, এই দুইটা সূত্রের মধ্যে অ্যাকচুয়ালি কোনো পার্থক্য নাই। এখানে কি ছিল, উপরে একটা এক্সট্রা ফোর্স ছিল, আর এখানে উপরে এক্সট্রা ফোর্সটা নাই। কিন্তু এখানে মাসের যা ভ্যালু ছিল, এখানে মাসটা কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। এই যে আমি কি করলাম, মাসের ভ্যালুটা চেঞ্জ করে দিয়ে ত্বরণটা বের করলাম, এই নতুন যে মাসের ভ্যালু, অর্থাৎ ক্রিস্টালের ভিতরে আমি ফোর্সকে চিন্তা না করার জন্য ইলেকট্রনের মাসটাই ডিফারেন্ট হিসাবে চিন্তা করতেছি, ঠিক আছে। তাহলে ক্রিস্টালের ভিতরে কোনো একটা ইলেকট্রনের মাসকে আমরা কি বলবো, ইফেক্টিভ মাস। আর যদি সে কোনো একদম আলাদা অবস্থায় থাকে তখন তার মাস হচ্ছে রেস্ট মাস, যেটা আমরা অ্যাজ জানি। এখন এই ভ্যালুটা কত, এই ভ্যালুটা এক এক মেটালের ক্ষেত্রে এক এক রকম।
যেমন আমাদের যদি গোল্ড থাকে, গোল্ডের ক্ষেত্রে সিলভার থাকে, সরি সিলভারের ক্ষেত্রে দুইটার রেশিও কত? ইফেক্টিভ মাস আর রেস্ট মাসের রেশিও হচ্ছে 0.99, তার মানে দুইটাই কাছাকাছি। গোল্ডের ক্ষেত্রে 1.10, তার মানে কি সিলভারের ক্ষেত্রে এফেক্টিভ মাসটা রেস্ট মাসের চাইতে একটু ছোট নাকি, এই জন্য 0.99 আসছে। আর গোল্ডের ক্ষেত্রে এফেক্টিভ মাসটা সামান্য একটু বেশি, মানে 9.1 ইন্টু 10⁻⁻, যে 31 কেজি, তার চাইতে কি এটা একটু বেশি, এই জন্য এই ভ্যালুটা 1.10 আসছে। এরকম বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালের জন্য বিভিন্ন ধরনের রেশিও আছে। তো এই মানটা তো আমরা জানি এমই, আর ওই ম্যাটেরিয়ালের জন্য রেশিওটা যদি আমি জানি, তাহলে কি এখান থেকে ক্রস মাল্টিপ্লিকেশন করে ইফেক্টিভ মাস আমরা পেয়ে যাব। তখন আমার মেটালের ভিতরে ক্যালকুলেশন করতে সুবিধা হবে, আমার ইন্টারনাল ফোর্স নিয়ে মাথা ঘামানো লাগবে না। বাহির থেকে আমি যে ফোর্সটা দিই সেটা তো আমি জানি, আর ওই মেটালের ভিতরে ইলেকট্রনের মাস, ওই ইন্টারনাল ফোর্সের কারণে মাস কতটুকু চেঞ্জ হয় সেটা আমরা জানি। তাহলে আমি ওর ভিতরে ইলেকট্রনের অ্যাক্সেলারেশন কত, তার স্পিড কত, এই ক্যালকুলেশন গুলো আমি ইজিলি করতে পারবো। ঠিক আছে, অর্থাৎ ইন্টারনাল ফোর্সের ক্যালকুলেশনটা অমিট করার জন্য কি করা হয়েছে, এই রেস্ট মাস বা সরি ইফেক্টিভ মাসের আইডিয়াটা নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, তাহলে এই চার্ট গুলো যদি আমরা জানি, তাহলে আমরা বিভিন্ন ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কি করতে পারবো, খুব ইজিলি ইফেক্টিভ মাসটা বের করে ফেলতে পারবো। আমরা এখন দেখবো আর্টিকেল 8.2, ম্যাগনেটিক ম্যাটেরিয়াল ক্লাসিফিকেশন। 5 ধরনের ম্যাগনেটিক ম্যাটেরিয়াল আছে। সব ধরনের ম্যাগনেটিক ম্যাটেরিয়ালই চুম্বক দিলে আকর্ষণ করে না, কিছু কিছু আকর্ষণ করে, কিছু বিকর্ষণ করে, কিছু কোনো ধরনের অ্যাকশনই করে না। ঠিক আছে, কিছু বেশি আকর্ষণ করে, কিছু কম আকর্ষণ করে। এই বিভিন্ন কিছু কনসিডার করে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে 5 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল, প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল, ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল, অ্যান্টি ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল, ফেরিম্যাগনেটিক ম্যাটেরিয়াল। ঠিক আছে, 5 ধরনের। এর মধ্যে একটা হচ্ছে ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল। ডায়াম্যাগনেটিজম কি? Diamagnetic material have a magnetic susceptibility that is negative and small. তাহলে ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি এর ভ্যালু কি হবে, নেগেটিভ হবে এবং কম হবে, নেগেটিভলি কম হবে। আচ্ছা, এই নেগেটিভ সাসেপ্টিবিলিটি মানে কি? The negative susceptibility can be interpreted as the diamagnetic substance trying to expel the applied field from the material. তার মানে ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়ালের পাশে ম্যাগনেটিক ফিল্ড আনলে, ম্যাগনেট নিয়ে আসলে কোনো একটা, সেই ম্যাগনেটের একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে না, ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়ালটা এমন ভাবে অ্যাক্ট করে যেন মনে হয় যে ওই ম্যাগনেটিক ফিল্ডটাকে সে কি করে ফেলছে, ক্যান্সেল আউট করে ফেলছে, এক্সপেল করে ফেলছে নাকি। তাহলে ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়ালের বৈশিষ্ট্য কি, এর পাশে ম্যাগনেট আনলে কি হয়, তার ফিল্ডটাকে সে এক্সপেল করে দেয়। ঠিক আছে, তো একইভাবে প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটির ভ্যালু কেমন? ডায়াম্যাগনেটিকের ভ্যালু তো নেগেটিভ এবং স্মল, আর প্যারাম্যাগনেটিকের ক্ষেত্রে নেগেটিভ এবং -1 এর চেয়ে বড়। ঠিক আছে, আচ্ছা না এখানে চার্টটা ক্লিয়ারলি করতেছে না। তাহলে ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটির ভ্যালু কম এবং নেগেটিভ। আচ্ছা, টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, তার মানে তাপমাত্রার সাথে কোনো সম্পর্ক নাই, তাপমাত্রা বাড়াইলাম ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি বাড়বে না কমবে এরকম কিছু নেই, তাপের সাথে সম্পর্ক নেই, তাপ বাড়াইলেও যা, কমাইলেও তা। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি বলছে, এটার কিছু এক্সাম্পল দিছে। যে সকল ম্যাটেরিয়ালের অ্যাটম গুলা ক্লোজড শেলে থাকে, অর্গানিক ম্যাটেরিয়াল যেমন পলিমার, কোভ্যালেন্ট সলিড, সিলিকন, জার্মেনিয়াম, ডায়মন্ড, এগুলা হচ্ছে ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল। ঠিক আছে, অ্যালকাইল হ্যালাইডস, কপার, গোল্ড,
সিলভার, এগুলো কি ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল। প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল কি? প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল হচ্ছে তাদের ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি ভ্যালু পজিটিভ এবং স্মল। ঠিক আছে, তার মানে আগে যদি নেগেটিভ ভ্যালু থাকার জন্য ম্যাগনেটিক ফিল্ডকে এক্সপেল করে, নাকি ডায়াম্যাগনেট কি করছে, ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলে তার ফিল্ডকে এক্সপেল করে দিছে। তাহলে পজিটিভ ভ্যালু থাকার জন্য ও কি এক্সপেল করবে না, তাই না? এবং এইটাও টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, কোনো সম্পর্ক নেই। ডিউ টু অ্যালাইনমেন্ট অফ স্পিনস অফ কন্ডাকশন ইলেকট্রন অ্যালকালি এন্ড ট্রানজিশন ম্যাটেরিয়াল, পর্যায় সারণীতে যে আন্ত অবস্থান্তর মৌলগুলো আছে, নাকি এগুলাকে বলা হয় কি ট্রানজিশন মেটাল। অ্যালকালি, অ্যালকালি বোঝো কোনগুলা? অ্যাসিড, ক্ষার, ওখানে পড়ছো না? অ্যালকালাইন, সলিড, নাকি? এই অ্যালকালি ম্যাটেরিয়াল গুলো হচ্ছে প্যারাম্যাগনেটিক। ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল, এটার ক্ষেত্রে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটির ভ্যালু পজিটিভ এবং অনেক বড়। ঠিক আছে, এবং এইটা আবার টেম্পারেচার ডিপেন্ডেন্ট। এই ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল গুলা একটা নির্দিষ্ট টেম্পারেচার, যার নাম হচ্ছে কুরি টেম্পারেচার, এই কুরি টেম্পারেচারের নিচে থাকলে তারা ফেরোম্যাগনেটের মতো আচরণ করে। আর কুরি টেম্পারেচারের উপরে যদি ওই মেটালকে টেম্পারেচার দেওয়া হয়, তাইলে সে প্যারাম্যাগনেটের মতো আচরণ করে। তার মানে কি হয়, টেম্পারেচার বাড়ায় দিলে সে কি, তার সাসেপ্টিবিলিটির ভ্যালু কি হয়ে যায়, এই যে পজিটিভ এন্ড স্মল হয়ে যায়। এখন কি ছিল, পজিটিভ এন্ড লার্জ ছিল না, অর্থাৎ টেম্পারেচার বাড়াইলে তার সাসেপ্টিবিলিটি কমে যায়। আচ্ছা, many may possesses a large permanent magnetization even in the absence of applied field. এই ধরনের মেটাল গুলা কেমন, তুমি যদি চুম্বকের কাছে আনো সেও চুম্বক হয়ে যাবে, ইভেন চুম্বকটা সরাই ফেললেও সে কিছুক্ষণ চুম্বকের মতো আচরণ করে। সবচেয়ে পপুলার এরকম মেটাল কি, লোহা। চুম্বকের কাছে লোহা নিয়ে গেলে লোহাটাও চুম্বকের মতো আচরণ করে। চুম্বক সরাই ফেললেও কিছু একটা সময় পর্যন্ত লোহার মধ্যে চুম্বকের বৈশিষ্ট্যটা থাকে। তাদেরকে কি বলা হয়, ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল। ঠিক আছে, আচ্ছা, ঠিক একইভাবে কপার, নিকেল, জিডি, ডিওয়াই, এই ধরনের মৌলগুলা কি ফেরোম্যাগনেটিক বৈশিষ্ট্য ধারণ করে, তবে কতক্ষণ, একটা নির্দিষ্ট তাপমাত্রার নিচে। বেশি তাপমাত্রা দিলে কি হবে, ওই চুম্বকের বৈশিষ্ট্য আর থাকে না। এই জন্য আমরা বলি কি, তাপমাত্রা অ্যাপ্লাই করলে চুম্বকত্ব নষ্ট হয়ে যায়, কারণ সে কি ফেরো থেকে প্যারা হয়ে যায়। প্যারাম্যাগনেটিজম হলে কি হবে, যেহেতু ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি ভ্যালু পজিটিভ, তার মানে সে চুম্বক দ্বারা আকর্ষিত হবে। ঠিক আছে, এবং ভ্যালু স্মল, তার মানে আকর্ষণের মানটাও কম। ঠিক আছে, ভ্যালু লার্জ হলে আকর্ষণের মান বেশি। আর ভ্যালু যদি বেশি হয়, তাহলে চুম্বকটা সরাই ফেলার পরেও ওই মেটালের মধ্যে চুম্বকের বৈশিষ্ট্য থাকবে। তাহলে ফেরোর ক্ষেত্রে হচ্ছে কি আকর্ষণ এবং রেসিডুয়াল ম্যাগনেটিজম থাকে, অবশিষ্ট চুম্বকত্ব থাকে চুম্বক সরাই ফেললো। আর প্যারার ক্ষেত্রে কম থাকে। আর ডায়ার ক্ষেত্রে কি উল্টা, ডাইরেক্ট বিকর্ষণ করে, নাকি? কিন্তু স্মল, তাহলে কম বিকর্ষণ করে। তাহলে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটির ভ্যালু দেখে কি বোঝা যায়, আকর্ষণ করবে না বিকর্ষণ করবে, কতটুকু করবে। এরপর আছে অ্যান্টি ফেরোম্যাগনেটিক, পজিটিভ এন্ড স্মল। অ্যান্টি ফেরোম্যাগনেটিক বিলো এন্ড প্যারাম্যাগনেটিক অ্যাবাভ নীল টেম্পারেচার। নীল টেম্পারেচার আর একটা নির্দিষ্ট টেম্পারেচার, ওই টেম্পারেচারের নিচে তারা অ্যান্টি ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল মতো আচরণ করে, এবং এর উপরে গেলে কি হয়ে যায়, প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল হয়ে যায়। Many salts and oxides of transition metal, ম্যাঙ্গানিজ অক্সাইড, নিকেল অক্সাইড, ম্যাঙ্গানিজ ফ্লোরাইড, এগুলা হচ্ছে কি অ্যান্টি ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল। ফেরিম্যাগনেটিক ম্যাটেরিয়াল, এটার বৈশিষ্ট্য কেমন, ভ্যালু পজিটিভ এন্ড ভেরি লার্জ। ঠিক আছে, এর টেম্পারেচারের সাথে বৈশিষ্ট্য কেমন, ফেরিম্যাগনেটিক বিলো এন্ড প্যারাম্যাগনেটিক অ্যাবাভ কুরি টেম্পারেচার। তাহলে কুরি টেম্পারেচারের নিচে সে ফেরিম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মতো আচরণ করে, আর কুরি টেম্পারেচারের উপরে চলে গেলে কি হয়ে যায়, প্যারাম্যাগনেটিক হয়ে যায়। তাহলে তোমার কাছে দেখে মনে হইতে পারে যে ফেরো আর ফেরি একই জিনিস, কিন্তু এখানে বলছে না পজিটিভ ভেরি লার্জ, ভ্যালু গুলা সেম না, পজিটিভ এবং লার্জ, কিন্তু দুইটা মান এক না।
100 বড় 500 বড়, কিন্তু দুইটা তো আর একই না নাকি? মে পজেস এ লার্জ পার্মানেন্ট ম্যাগনেটাইজেশন ইভেন ইন দ্য অ্যাবসেন্স অফ অ্যাপ্লাইড ফিল্ড। ফিল্ড সরাই ফেললেও এর এর ভ্যালুটা এতই লার্জ, অনেক বেশি লার্জ, যে ফিল্ড সরাই ফেলার পরেও অনেকদিন যাবত এর মধ্যে একটা ম্যাগনেটের মতো বৈশিষ্ট্য থাকে। মনে করো ফেরিম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে যদি আমি একটা চুম্বক ক্ষেত্রে পাশে আনি, সে তো চুম্বক হইলই, সরাই ফেললেও অনেকদিন যাবত ওই ম্যাটেরিয়ালটাই চুম্বকের মতো আচরণ। ঠিক আছে, ম্যাগনেট সরাই ফেলতে সে নিজের চুম্বকের মতো আচরণ। আর ফেরোম্যাগনেটিক কি, ম্যাগনেট আনলে সে কি হয়, নিজে ম্যাগনেটের মতো আচরণ করে, সরাই ফেললেও ম্যাগনেটিজমের বৈশিষ্ট্য থাকে, কিন্তু ফেরি ম্যাগনেটের মতো এত স্ট্রং না, একটু দুর্বল। ঠিক আছে, অনেক লম্বা সময় ধরে এর মধ্যে ম্যাগনেটিজমের প্রপার্টিটা থাকে না। আচ্ছা, তাইলে একটা ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল যদি আমি একটা ম্যাগনেটিক ফিল্ডে প্লেস করি, এটা হচ্ছে আমার ম্যাগনেট, আর এটা হচ্ছে ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল। ঠিক আছে, তাহলে কি হয়, এক্সপেরিয়েন্সেস এ ফোর্স টুয়ার্ড স্মলার ফিল্ডস। তাইলে সে কি করবে, স্মলার ফিল্ডের দিকে আকর্ষণ হবে। এখন স্মলার ফিল্ড কোন দিকে থাকে, ম্যাগনেটের ম্যাগনেটের কাছাকাছি তো স্ট্রঙ্গার ফিল্ড নাকি? যত দূরে যাবা তত কি ফিল্ড স্মল হবে, দুর্বল হবে। তাহলে সে স্মলার ফিল্ড দ্বারা আকর্ষণ হয়, তার মানে কি পুরো ম্যাগনেট দ্বারা বিকর্ষণ হয় না? তাইলে ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল কি হয়, চুম্বকের পাশে আনলে বিকর্ষিত হয়। ঠিক আছে, আচ্ছা, এবং এর ভ্যালু কি হয়, নেগেটিভ এন্ড স্মল। প্যারাম্যাগনেটিজম, প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল কেমন, যেমন এই যে লিকুইড অক্সিজেন, এটা কেমন, লিকুইড অক্সিজেনকে আমরা যদি এরকম একটা চুম্বকের পাশ দিয়ে এভাবে ফ্লো করাই, দেখা যায় যে সে চুম্বক দ্বারা মনে হয় যে একটু আকর্ষণ হয়। তার মানে এমন না যে আকর্ষণ হয় এখানে ল্যাপটাইডে আছে, এরকম না, খুবই দুর্বল আকর্ষণ। কিন্তু জিনিসটা কি মেটাল না, জিনিসটা লিকুইড। তাহলে লিকুইড অক্সিজেনও কি করে, ম্যাগনেটিক প্রপার্টি শো করে, এবং তার প্রপার্টি দেখে আমরা তাকে কি নামকরণ করছি, সে একটা প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল। ঠিক আছে, তাহলে কি হয়, ইন জেনারেল কন্ডিশনে এই লিকুইড অক্সিজেনের ভিতরে ম্যাগনেটিক ডোমেন গুলো এরকম উল্টা পাল্টা ভাবে সাজানো থাকে। তার এদিকে নর্থ পোল, এদিকে সাউথ পোল, নর্থ উল্টা পাল্টা, তার মানে ইন রেজাল্টেন্ট এই মেটালের কি নাই, কোনো ম্যাগনেটিক ফিল্ড নাই। যখন তুমি একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলা, তখন কি হলো, এর ভিতরে ডোমেন গুলা কিছুটা সাজতে শুরু করে, মানে একটা নির্দিষ্ট দিকে চলে গেছে নাকি, দেখো সবগুলো একটু একটু নিচের দিকে না, কয়েকটা বার উল্টা পাল্টা আছে। এই জন্য ইন রেজাল্টেন্ট এসে সামান্য একটু ম্যাগনেটিজম শো করে। ঠিক আছে, যদি এমন হইতো আমি এই ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করছি, সবগুলা একদিকে অ্যালাইন হয়ে গেছে, তার মানে কি খুব স্ট্রং ম্যাগনেট হয়ে গেছে সে। ঠিক আছে, তাহলে লিকুইড অক্সিজেন কি করে, একটা প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মতো আচরণ করে। ফেরোম্যাগনেটিজম, ফেরোম্যাগনেটিজম কেমন, লার্জ পার্মানেন্ট ম্যাগনেটাইজেশন ইভেন ইন দ্য অ্যাবসেন্স অফ অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড। তাহলে এরা এমন ধরনের বৈশিষ্ট্য ধারণ করে যে আমরা যদি ম্যাগনেটিক ফিল্ডটা সরাইও ফেলি, তাহলে সে কি করে, পার্মানেন্ট ম্যাগনেটের মতো আচরণ করে। ঠিক আছে, এবং এর ভ্যালুটা টিপিক্যালি পজিটিভ এবং লার্জ, ফার্দার ডিপেন্ডস অন দ্য অ্যাপ্লাইড ফিল্ড ইন্টেন্সিটি। তাহলে ওর ম্যাগনেটিক ফিল্ডটাও আবার কি, এই চিত্রটা যদি আমি ফেরোম্যাগনেটের জন্য আঁকতাম, তাহলে কেমন হতো, এগুলো মোটামুটি অ্যালাইন করা থাকতো, আর ফিল্ড দিলে একদম সলিড অ্যালাইন সবগুলা কি, তার অ্যাটমের নর্থ পোল এদিকে, সাউথ পোল এদিকে, নর্থ পোল এদিকে, একদম স্ট্রেট লাইন হইতো। ঠিক আছে, একদম স্ট্রেট। আচ্ছা, তাহলে ফেরোম্যাগনেটিজমের ঝামেলা কি, আবার কুড়ি টেম্পারেচার, একটা নির্দিষ্ট তাপমাত্রা। ঠিক আছে, সাপোজ x°C, এই x°C বা কুড়ি টেম্পারেচারের নিচে সে ফেরোম্যাগনেট, এর চেয়ে বেশি দিলে আবার কি, এরপরে চুম্বক টম্বক নিয়ে আসলেও সে কি হবে না, চুম্বকত্ব আর শো হবে না, তার ম্যাগনেটিজম ডোমেন নষ্ট হয়ে যাবে, উল্টাপাল্টা হয়ে যাবে। ঠিক আছে, এরপরে আসি অ্যান্টি ফেরোম্যাগনেটিজম। অ্যান্টি ফেরোম্যাগনেটিজম কেমন, they cannot possess any magnetization in the absence of applied field. অ্যান্টিফেরোম্যাগনেটিজম হচ্ছে, তুমি তাকে কোনো একটা ম্যাগনেটের কাছে আনছো, ম্যাগনেটটা সরাই ফেলছো, এই যে সরাইছো,
ওই ম্যাটেরিয়ালের মধ্যে ম্যাগনেটের কোনো বৈশিষ্ট্য এখন আর নাই। তার মানে তার কি রেসিডুয়াল কোনো ম্যাগনেটিজম নাই, অবশিষ্ট কোনো চুম্বকত্ব নাই। কিন্তু হ্যাভ এ স্মল বা পজিটিভ সাসেপ্টিবিলিটি, তার মানে ম্যাগনেটের কাছে আনলে সে সামান্য আকর্ষিত হয়, কিন্তু ম্যাগনেট সরাই ফেললে তার মধ্যে আর কোনো ম্যাগনেটের বৈশিষ্ট্যই থাকে না। ঠিক আছে। আচ্ছা, তো একটা আহ, এখানে দেখানো হয়েছে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল সাচ এজ আয়রন, আয়রনের জন্য একটা চিত্র দেখাইছে। আমরা যে আগে পড়ছিলাম বিসিসি স্ট্রাকচার না, বিসিসি স্ট্রাকচারে প্রত্যেকটা অ্যাটম এমন ভাবে বিহেভ করতেছে যেন তার এই সাইডটা নর্থ পোল, এই সাইডটা সাউথ। এটা কি ফেরোম্যাগনেট, এই যে এটা। ঠিক আছে। আচ্ছা, আর এখানে কি বললো, ইন এ ম্যাগনেটাইজড রিজিয়ন অফ এ ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল সাচ এজ আয়রন অল দ্য ম্যাগনেটিক মোমেন্টস আর স্পন্টানিয়াসলি অ্যালাইন্ড ইন দ্য সেম ডিরেকশন। ঠিক আছে, তাদের যে ম্যাগনেটিক ডোমেইন আছে, ঠিক আছে, ম্যাগনেটিক মোমেন্ট সেগুলো একই দিকে অ্যালাইন করা। কখন? ইন দা সেম ডিরেকশন। আচ্ছা, there is a strong magnetization vector M even in the absence of applied field. এই যে তাদের এরকম অ্যালাইনমেন্ট হয়েছে, অ্যালাইনমেন্ট হওয়াটা তাদের মধ্যে একটা ম্যাগনেটাইজেশন ভেক্টর ফর্ম করছে, যেটা ম্যাগনেটটা সরাই ফেললেও তার একটা মান থাকে। আর অ্যান্টি ফেরোম্যাগনেটের কেমন, তাদের মধ্যে ডোমেন থাকে, মোমেন্ট থাকে, সবই থাকে, ফিল্ড দিলে সামান্য আকর্ষিত হয়, কিন্তু যখন আমরা কি করি, সরাই ফেলি, তখন তার মধ্যে আর কোনো চুম্বকত্ব থাকে না। কারণ এর এর যে সেন্টার অ্যাটম এগুলো কিন্তু এগুলোর সাথে অ্যালাইন করা। আর ওর সেন্টার অ্যাটম কি দেখো, ওর সেন্টার অ্যাটমটা তার কর্নার অ্যাটমের উল্টা দিকে ম্যাগনেটিজম শো করে। এজন্য কি করে, ও মোটামুটি এই 8 জনের এনার্জিকে ক্যান্সেল করে দেয়। কারণ আমরা বিসিসি স্ট্রাকচার যখন পড়াশোনা করছিলাম দেখছিলাম কি, এই 8টা টুকরার ইউনিট সেলে কয়টা অ্যাটম আছে? একটা। তাইলে এই ইউনিট সেলের এই অ্যাটমের যে ম্যাগনেটিক ফিল্ড সেটা কি এগুলো দ্বারা ক্যান্সেল আউট হয়ে যাবে না? তখন তার কি হয়ে যায়, টোটাল ম্যাগনেটিক ফিল্ডটা ম্যাগনেটাইজেশন ফ্যাক্টর 0 হয়ে যায়, এই জন্য চুম্বক সরাইলেও আর তার কোনো ম্যাগনেটিজম থাকে না। ঠিক আছে। আচ্ছা, ওই যে ফেরিম্যাগনেটিক ক্রিস্টালের ক্ষেত্রে আর একটু সুন্দর করে দেখাইছে এটাকে, যে কে কোন দিকে থাকে। আহ, এরপরে আমরা দেখি, এটা তো দেখছিলাম অ্যান্টি ফেরোম্যাগনেটিজম, তাই না? অ্যান্টি ফেরোম্যাগনেটিজম। এখন আমরা দেখবো ফেরিম্যাগনেটিজম। ফেরিম্যাগনেটিক ম্যাটেরিয়াল সাচ এস ফেরাইটস Fe3O4, নাকি আয়রনের একটা অক্সাইড। এই আয়রনের অক্সাইডে এক্সিবিট ম্যাগনেটিক behavior similar to ferromagnetism below a critical temperature called Curie temperature, and above Curie temperature it become paramagnetic. তাহলে ফেরিম্যাগনেটিক ম্যাটেরিয়াল কেমন, একটা নির্দিষ্ট তাপমাত্রা মতো ফেরোম্যাগনেটের মতো আচরণ করে, কোনো সমস্যা নাই। একটা চুম্বক আনলাম, ম্যাগনেট হয়ে গেল, চুম্বক সরাইলাম, ম্যাগনেটিজম আছে। কিন্তু তাপমাত্রা বাড়ায় দিলে একটা নির্দিষ্ট তাপমাত্রার পরে সে আর কি হবে না, কোনো চুম্বকত্ব শো করবে না। তাহলে এই ধরনের ম্যাটেরিয়ালকে বলা হচ্ছে ফেরিম্যাগনেটিক ম্যাটেরিয়াল। ঠিক আছে। আচ্ছা, সরি, এটা ফেরিম্যাগনেটিক ক্রিস্টালের বৈশিষ্ট্যটা দিচ্ছে, নট অ্যান্টি ফেরোম্যাগনেটিক। ফেরিম্যাগনেটিক ক্রিস্টালে কি বলছে, অল A atoms have their spins aligned in one direction and all B atoms have their spin aligned in opposite direction. As the magnetic moment of A atom is greater than of atom B, there is net magnetization M in crystal. এইটা মনে করো একটা ক্রিস্টালের অ্যাটমিক স্ট্রাকচার। এ হচ্ছে কিছু অ্যাটম, বি কিছু অ্যাটম, এ হচ্ছে সাদাগুলা, বি হচ্ছে কালোগুলা। আমরা এরকম কম্পাউন্ড দেখছিলাম, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়ামের একটা অ্যাটম, ক্লোরিনের একটা অ্যাটম, সাইজ ভিন্ন, তাই না? তাহলে অ্যাটমের সাইজ যদি ভিন্ন হয় তাদের ম্যাগনেটিক মোমেন্টও তো ভিন্ন হতে পারে। সাপোজ মনে করো এই ধরনের ক্রিস্টালে কি হইলো, এ যে অ্যাটমটা আছে তার ম্যাগনেটাইজেশন ভ্যালু অনেক বড়, আর বি এরটা কম, তার ম্যাগনেটিক মোমেন্টটা কম। তাহলে একটা এ দ্বারা একটা বি কি একটা এর পুরো ম্যাগনেটাইজেশনকে ক্যান্সেল করতে পারবে? পারবে না, কিছু একটা অংশ থেকে যাবে না ম্যাগনেটিক মোমেন্ট, কারণ এই ভ্যালুটা তো বেশি আর এটা কম।
তাহলে ইন রেজাল্টেন্ট যদি আমরা দেখি, যদি এখানে সমান পরিমাণ এ অ্যাটম সমান পরিমাণ বি অ্যাটম থাকে তাহলে কি হবে? রেজাল্টেন্টে তার একটা ম্যাগনেটিজম থাকবে না? তাহলে কম্পাউন্ড ম্যাটেরিয়াল ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে, কারণ দুইটা বা তিনটা ভিন্ন ম্যাটেরিয়াল দিয়ে তারা তৈরি হয়। এক একটা অ্যাটমের সাইজ এক এক রকম, বৈশিষ্ট্য এক এক রকম। ঠিক আছে? এই জন্য কি বলছে Fe3O4, তাহলে এফির অ্যাটমের এক্সেস, অক্সিজেনের অ্যাটমের এক্সেস, এফির অ্যাটমের মোমেন্ট এক ধরনের, অক্সিজেনের তার বিপরীত ধরনের সম্পর্ক। তাহলে ইন রেজাল্টেন্ট মেটালের মধ্যে কি থাকে? একটা ম্যাগনেটিজম থাকে। ঠিক আছে? কিন্তু এটা কি, এটারও ম্যাগনেটিজম আছে, ফেরোম্যাগনেটেরও ম্যাগনেটিজম আছে, দুটা কি একই? এখানে তো কারোরই কোনো উল্টা কিছু নাই, এই জন্য পার্থক্য গুলো আসছে। বাইরে থেকে দেখে একে মনে হলো ভিতরে ঘটনা ভিন্ন, নাকি? যেমন এইখানেও দুই ধরনের অ্যাটম আছে, দুইটার দুই দিকে কি আছে? ম্যাগনেটিক মোমেন্ট আছে। এখানেও দুই দিকে ম্যাগনেটিক মোমেন্ট আছে, কিন্তু এখানে এটার মোমেন্ট এগুলা দ্বারা জিরো হয়ে গেছে। এই জন্য এটা নতুন আর একটা ক্লাসিফিকেশন হয়ে গেছে, এটার নাম দিয়েছে কি অ্যান্টি ফেরোম্যাগনেটিক। আর যখন এই দুইটা একটা আরেকটাকে ক্যান্সেল করে জিরো হইতে পারে নাই, তখন নাম কি দিছে? ফেরিম্যাগনেটিক ম্যাটেরিয়াল। আর যখন ক্যান্সেল হওয়ার কিছু নাই, সবার একই দিকে, তখন ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল, নাকি? আচ্ছা, এই জন্য এত ধরনের নাম। আর মাঝখানে কি দেখলাম? প্যারাম্যাগনেটিজম। প্যারাম্যাগনেটিজম কি অ্যাকচুয়ালি লিকুইডের ক্ষেত্রে এই প্রপার্টিটা থাকে, নাকি? সামান্য পরিমাণ সে আকর্ষিত হয়। আর এর ডোমেইন কেমন? এর ডোমেইন এমন কমপ্লিটলি অপোজিটলি উল্টা এমন না, একটার সাথে আরেকটা কি 180 ডিগ্রি উল্টা এরকম আছে? এর এক একটা এক এক রকম। কিন্তু রেজাল্টেন্টে সে ম্যাগনেটিজম শো করে, কিন্তু ভিতরে ঘনত্ব না আলাদা। এই জন্য এর নাম কি হয়েছে? প্যারাম্যাগনেট। আর ডায়াম্যাগনেট তো কমপ্লিটলি উল্টাই, সরাসরি বিকর্ষণই করে। এই জন্য এটা নিয়ে আর কথা নাই, এটা ক্লাসিফিকেশন হচ্ছে কি, এটা ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল। ঠিক আছে? তাহলে আমরা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ক্লাসিফিকেশন গুলা দেখলাম। ফেরিম্যাগনেটিজম পর্যন্ত শেষ করলাম।